ইসরায়েলি সরকার, ইসরায়েলের কি বলে এটাকে বিমান চলাচল সংস্থা সবগুলোর সাথে তাদের শুধু যোগাযোগই না, তারা একত্রে কাজ করে। এবং এটার সাথে শুধু ইসরায়েল না, এটার সাথে আরো ২-৩টা দেশ জড়িত। এখন এই লোকগুলোকে যে সরিয়ে নেওয়া, এটাকে কি আপনি পজিটিভ ভাবে দেখবেন না নেগেটিভ ভাবে দেখবেন? যে ঠিক আছে ওইখানে থেকে মারা যাওয়ার চেয়ে তারা হচ্ছে এখান থেকে চলে যাক। ভাই তাদের কাছ থেকে $৫,০০০ করে নিচ্ছে, $৫,০০০। এই $৫,০০০ কত ডলার ইসরায়েলের পকেটে যাচ্ছে? এই লোকগুলো এই টাকা কোথায় পাচ্ছে? কিভাবে পাচ্ছে? এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা তো আসলে ওইভাবে জানেও না। তারা জানে যে ওইখান থেকে একটা হয়তো তাদেরকে কখনো বিভিন্নভাবে হয়তোবা তাদেরকে হচ্ছে বোঝানো হচ্ছে যে তোমাদেরকে এই দেশে নিয়ে যাবো, ওই দেশে নিয়ে যাওয়া হবে। এই জায়গায় তোমাদেরকে হচ্ছে পৌঁছিয়ে দেবো। আর ঐরকম পরিস্থিতি থাকলে তারা তো স্বাভাবিকভাবেই কিছু না কিছু লোক চাইবেই। কিন্তু যেই সংস্থা এই কাজটা করছে সে কিসের ভিত্তিতে এই কাজগুলো করে? দেখুন খবরটা বিভিন্ন মিডিয়াতে এসেছে। তবে এ বিস্তারিত অনেক মিডিয়াতে আসছে। এখানে আনাদুল এজেন্সিতেও এই খবরটা এসেছে যে তারা সেখানে কিভাবে গিয়েছে, কাদের মাধ্যমে গিয়েছে এবং সেই যাওয়ার ক্ষেত্রে তারা কি, কি ব্যবহার করেছে, তাদেরকে কি বলে নিয়ে যাওয়া হয়েছে, এটার বিস্তারিত এখানে আছে। আরো অনেকগুলো মিডিয়া এই খবরটি করেছে। এখন এই যে অবস্থা, এই অবস্থা কি মিন করে জানেন? এই অবস্থা মিন করে যে গাজা ভূখণ্ডকে ইসরায়েল শুধুমাত্র মানুষ মারার যে একটা কারখানা হিসাবেই না, বরং এখান থেকে সে অনেকগুলো জিনিস ইমপ্লিমেন্ট করতেছে। গাজা থেকে মানুষকে অন্য জায়গায় তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা, গাজার থেকে মানুষকে পাচার করার পরিকল্পনা, এই ২টা তো আমরা জানি। মানে খবরে এসেছে ২টার কথা। তাও যদি শেষের বিমানটা ওইভাবে না ঘটতো, দক্ষিণ আফ্রিকার সরকার যদি বা দক্ষিণ আফ্রিকার বিমান চলাচল সংস্থা যদি তাদেরকে থামিয়ে না দিত তাহলে হয়তো এটাও আসতো না। তো ২টা জানা হয়েছে। এরকম যে কত বিমানে করে কত জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অর্গান পাচার হয়েছে কিনা তারও তো কোনো নিশ্চয়তা নেই। মানুষ পাচার করছে। মানুষ পাচার করছে। সহজ কথা যেটা। গাজায় শুধু মানুষ মারছে না, মানুষ পাচার করছে। এবং পাচার করে বিক্রি করছে। ভাই ৳৫,০০০ একটা মানুষের মূল্য আপনি চিন্তা করতে পারেন? এটা হচ্ছে ওদের কাছ থেকে নিচ্ছে। তো এই পরিস্থিতি হচ্ছে গাজায়। এখন সেই জায়গাতে আপনি কিভাবে বলবেন যে সেখানে একটা যুদ্ধবিরতি, সেখানে শান্তি চুক্তি, সেখানে শান্তি, সেখানে হচ্ছে গাজাবাসী একটা স্বাধীন ভূখণ্ড পাবে, ফিলিস্তিনবাসী একটা স্বাধীন ভূখণ্ড পাবে, কিসের ভিত্তিতে বলবেন? গাজার থেকে কয়েকদিন আগে দেখলাম যে একজন অ্যাক্টিভিস্ট বা একটা মানে নরমাল গাজার একটা মানুষ সে হচ্ছে লাইভ করলো যে তোমরা যেটাকে শান্তি বলছো সেই শান্তির মধ্য থেকে আমি লাইভ করছি। দেখো আমার আশেপাশে একটা ঘর, একটা বাড়ি, একটা জায়গা আস্ত নাই, দাঁড়ানো নাই। এই হচ্ছে আমাদের শান্তি। এবং এই যে আমি লাইভ করছি এর মধ্যেও বোমা বর্ষণ হচ্ছে, গুলি হচ্ছে, মানুষ মারছে, মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে শান্তি, যেই শান্তি নিয়ে তোমরা আত্মতুষ্টিতে ভুগছো। এবং সে বলছে যে গাজাবাসী আসলে কারো দিকে তাকায় না, কারো জন্য হচ্ছে কারো কাছ থেকে আসা কোনো করুণার জন্য আর আমাদের কোনো অপেক্ষার কিছু নাই এবং আমরা করিও নাই, পাইও নাই। সুতরাং ওই জিনিসগুলো নাই। যাই হোক, যে কথায় ছিলাম আরকি, যে এই হচ্ছে গাজা ভূখণ্ডের বাস্তবতা। এখন এই গাজা ভূখণ্ডের এই বাস্তবতাকে ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে আরব দেশগুলোর সাথে এবং মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের একটা ভালো সম্পর্ক তৈরি হোক। এখন প্রশ্ন হচ্ছে মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক কেন লাগবে? এই ভালো সম্পর্কের জন্য ইসরায়েলের এত মাথা ব্যথা কেন? মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক না করলে তার সমস্যা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে এই ভালো সম্পর্ক শব্দটাকে বিশ্লেষণ করতে হবে। মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক মানে হচ্ছে মুসলিম দেশগুলো যেন বা মুসলিম দেশগুলোর মধ্য থেকে যেন ইসরায়েল বিরোধী কোনো কর্মকাণ্ড না ঘটে। এটা হচ্ছে ভালো সম্পর্ক। তার মানে হচ্ছে
মুসলিম দেশগুলোর কাছ থেকে আমেরিকা এবং ইসরায়েল এই নিরাপত্তা বা এই নিশ্চয়তা চায় যে তোমার সাথে আমি সম্পর্ক করব, আসো আমরা সম্পর্ক করি, এবং তুমি কোনোভাবে তোমার কাছ থেকে কেউ কোনোভাবে কোনোদিন আমার উপরে যেন আক্রমণ না করে সেটা নিশ্চিত করো। এটার জন্যই হচ্ছে ওই সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি, এটার জন্যই সৌদির সাথে এখন নতুন চুক্তির কথা ভাবছে, এটার জন্যই তুরস্কের সাথে নতুন চুক্তির কথা, তুরস্কের সাথে নতুন চুক্তির কথা ভাবছে না, সিরিয়ার সাথে নতুন চুক্তির কথা ভাবছে, এটার জন্যই লেবাননের সাথে নতুন চুক্তির কথা ভাবছে। এইগুলো হচ্ছে সেটার অংশ। ট্রাম্প কি বলছে? বলছে সৌদি আরব আমার কাছ থেকে অনেকগুলো F-35 যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে, আমি তো বিক্রি করতে পারি, এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমি তো এতটুকুতেই সন্তুষ্ট হব না, আরো কিছু তাদের কাছ থেকে হচ্ছে তাদের কাছে বিক্রি করবো বা তাদের কাছ থেকে আরো কিছু নেব। তো সৌদি আরব F-35 যুদ্ধ বিমান কিনবে, যেই F-35 যুদ্ধ বিমান আমেরিকা কোনো মুসলিম বিশ্বের কোনো দেশের কাছে দিতে নারাজ। ন্যাটো সদস্য তুরস্ককে তো দিবেই না। সেই F-35 যুদ্ধ বিমান সৌদির কাছে বিক্রি করবে। কেন বিক্রি করবে? বলছে গাজা ভূখণ্ডে যেহেতু সমস্যার সমাধান হয়েই গেছে, গাজা একটা শান্তি তো আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করেছি, সুতরাং এখন আর কোনো সমস্যা নাই, এখন সৌদির সাথে ইসরায়েলের একটা ভালো সম্পর্ক হোক, আর হচ্ছে আমি সৌদির কাছে অস্ত্র বিক্রি আবার শুরু করি, আমি আমার ব্যবসা আবার নতুন করে শুরু করি। এটা হচ্ছে তার কথা। তো এই যে জায়গা, এই যে ঘটনা, এই যে ব্যবসা বাণিজ্য, এই যে হিসাব নিকাশ, এই হিসাব নিকাশে কিন্তু সবাই যার যার জায়গাতেই আছে, সবাই যার যার জায়গাতেই আছে, কেউ নিজের কোনো জায়গা থেকে সরে যায় নাই, এবং গাজাবাসীর পক্ষে সরাসরি দাঁড়াবে এরকম কোনো মুসলিম দেশ নাই। এখন এই গাজার বাইরে আরো কয়েকটা ঘটনা যেগুলো হচ্ছে আগামীতে অনেক পরিবর্তন নিয়ে আসবে, যেমন ধরুন লেবাননে নতুন করে আক্রমণ চালানোর কথা বলছে ইসরায়েল, গাজায় নতুন করে আক্রমণ চালানোর কথা বলছে। নতুন করে আক্রমণ চালানোর কথা বলার কিছু নেই, লেবাননেও আক্রমণ করতেছে, গাজায়ও আক্রমণ করতেছে আসলে। তবে সৌদি আরব যদি F-35 পেতে চায় তাহলে ইসরায়েলের সাথে তার সম্পর্ক ভালো করতে হবে, ইসরায়েলের শর্তগুলো মেনে নিতে হবে, এবং ইসরায়েলের সাথে তার কি বলে একটা বন্ধুত্বপূর্ণ না হলেও ইসরায়েল বিরোধী মনোভাব পরিহার করতে হবে। এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সৌদি আরবকে দেয়া শর্ত। অবশ্য সৌদি আরব বলছে যে ঠিক আছে আমি ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করতে পারি, সেক্ষেত্রে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হোক এটা আমি চাই, ফিলিস্তিন রাষ্ট্র যদি স্বাধীন হয়ে যায় তাহলে আমি সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ব। এজন্য কি হয়েছে, আমেরিকার দোসর যে সমস্ত দেশ ছিল, ব্রিটেন, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপের আরো অনেকগুলো দেশ, ফ্রান্স, এরা কি করেছে, হুড়হুড় করে লাইন দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। কেন? সৌদি আরবকে শান্তি করে, সৌদি আরবকে শান্ত রাখি, খুশি করি। কারণ সৌদি আরব চাইছে যে একটা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, ওকে ভাই তুই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র যা, দিয়ে দিলাম তোরে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলাম, যা, অসুবিধা কি, এখন তুই ই কর, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক কর, এরকম একটা অবস্থা আর কি। মনে আছে যে ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা যেই অনুষ্ঠানে হবে জাতিসংঘ সাধারণ পরিষদে, সেই অনুষ্ঠানের নেতৃত্ব দিবে কে? সৌদি আরব এবং এই ফ্রান্স দিয়েছিল না তারা নেতৃত্ব, সৌদি আরব ফ্রান্স সবাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে, এটার নেতৃত্বে তো আমরাই থাকবো, এবং এটার নেতৃত্বে থাকার মাধ্যমে সারা বিশ্বকে দেখাবো যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র করার ক্ষেত্রে আমরা ঐতিহাসিক অবদান রেখেছি। কিন্তু কোথায় সেই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, কোথায় সেই ফিলিস্তিনিরা, কোথায় গাজা ভূখণ্ড, কোথায় পশ্চিম তীর, কোথায় রামাল্লাহ, কোথায় আল কুদুস? মানচিত্রে নাই, গোপনে ফিলিস্তিনিদেরকে পাচার করা হচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। তারা কি নিয়ে আছে যে হ্যাঁ ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে
যদি গাজা ভূখণ্ডকে শান্ত রাখতে হয়, শর্তটা কি দেখেন? গাজা ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গাজাকে নিরস্ত্র করতে হবে। গাজাকে নিরস্ত্র করার জন্য কি করতে হবে? ৭ টা মুসলিম দেশ, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, আরব আমিরাত, কাতার, তারপরে হচ্ছে কি বলে? ইন্দোনেশিয়া, এরা একত্রে ইসরায়েল এবং আমেরিকার সাথে এসে বসে একটা আন্তর্জাতিক একটা ফোর্স গঠন করবে, যেই ফোর্স গাজায় অস্ত্রের ঝনঝনানি বন্ধ করবে। শুনতে খুব ভালো লাগে, তাই না? গাজায় অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা মানে কি? হামাসকে নিরস্ত্র করা। ইসরায়েলকে নিরস্ত্র করা? জি না। এই গাজার আশেপাশে যে অটোমেটিক রাইফেল নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে অটোমেশন সিস্টেম নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী যে রেডি আছে, তাদেরকে থামানো? জি না। শুধুমাত্র গাজার মধ্যে যাদের হাতে অস্ত্র আছে, তাদের হাত থেকে অস্ত্র নেওয়া বা তাদেরকে অস্ত্র থেকে বিতাড়িত করা, গাজার থেকে বিতাড়িত করা। এই কাজ কে করবে? এরা করবে। এখন এই কাজ করার ক্ষেত্রে আমেরিকা বলছে, আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এটা পাশ করব। মুসলিম বিশ্বগুলো বলছে অবশ্যই করা দরকার, নিরাপত্তা পরিষদে পাশ করলেই আমরা সেখানে সৈন্য পাঠাবো। খুব ভালো কথা। তারপরে সেখানে কি পুতিনের দেশ, পুতিন বলছে যে এই নিরাপত্তা পরিষদে এটা পাশ করলে আমি এটাকে মেনে নেব না। কারণ কি? কারণ হচ্ছে এটা নতুন করে একটা কলোনিয়াল সিস্টেম নিয়ে আসা হচ্ছে গাজায়, নতুন করে একটা ঔপনিবেশিক ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। আমি এটার বিরুদ্ধে। হয়তোবা ভেটো দেবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে যে ভোটাভুটি হবে, এটা হয়তোবা ইসরায়েল ভেটো দিবে না। এই ইসরায়েল বলতেছি, এই রাশিয়া হয়তোবা ভেটো দিবে না। কারণ রাশিয়া এখন ট্রাম্পকে অতটা খেপাতে চাইবে না। আর একটা দেশ হচ্ছে চীন। চীন হয়তো সেখানে অনুপস্থিত থাকবে। তো কোন দেশ যদি ভেটো না দেয় অথবা যদি অনুপস্থিত থাকে, তাহলে ওই আইন পাশ হয়ে যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এখন কথা হচ্ছে, এই মুসলিম দেশগুলো তাদের সৈন্য দিয়ে কাকে নিরস্ত্র করতে যাচ্ছে? তাদের সৈন্য দিয়ে কাকে রক্ষা করতে যাচ্ছে? তাদের সৈন্য দিয়ে কার স্বার্থ উদ্ধার করতে যাচ্ছে? বড় প্রশ্ন, বড় প্রশ্ন। জানি না আমি। দেখেন, গাজা ভূখণ্ড থেকে দুইটা বিমানে করে ফিলিস্তিনিদেরকে উড়িয়ে নেওয়া হচ্ছে, কারো কোনো খবরই নেই। সেখানে আপনি কি নিয়ে কথা বলবেন? বাদ দিলাম এই নিয়ে কথা বলা। আসেন কিছু মজা দেখি, মজা। মজা হচ্ছে কি? অ্যা মজা হচ্ছে কি? ইউরোপের আ ২ দেশের, ইউরোপের ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হচ্ছে মহিলা। তিনি বললেন কি? যে রাশিয়াকে ভয় পাওয়ার কিছু নাই। কিসের কি? রাশিয়াকে ভয় পাওয়ার কি আছে? ভালো কথা বলছে। রাশিয়াকে ভয় পাওয়ার কি আছে? এটা হচ্ছে তার কথা। যে স্টালিন ছিল রাশিয়া